বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। দর্শক, আজ আলোচনা করব পাবনা 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। পাবনা 1 জেলা সংসদীয় আসন নিয়ে এবার আমরা জেনে নেব গত নির্বাচনী বছরগুলোতে ফলাফল। শুরুতেই যেতে চাই নির্বাচনী বছর 1991 পাবনা 1 আসন থেকে জামাতে ইসলামী এবং বাকশালের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। জামাতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মতিউর রহমান নিজামী এবং বাকশালের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধ্যাপক আবু সাইদ। জামাতে ইসলামী পেয়েছিল 1991 সালে 55,707 ভোট এবং বাকশাল পেয়েছিল 49,923 ভোট। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক আবু সাইদ এবং অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদেরের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। অধ্যাপক আবু সাইদ ছিলেন আওয়ামী লীগের হয়ে এবং মঞ্জুর কাদের তিনি বিএনপির হয়ে যুদ্ধ করেছিলেন। আওয়ামী লীগ পেয়েছিল 73,335 ভোট এবং বিএনপির হয়ে যিনি ভোটযুদ্ধ করেছিলেন তিনি পেয়েছিলেন 58,652 ভোট। এই যাত্রায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ জিতেছিল। এবং আমরা চলে যাচ্ছি পরের নির্বাচনী বছরে 2001 সালে পাবনা 1 আসন থেকে জামাতে ইসলামী পেয়েছিল 1,35,982 ভোট। জামাতে ইসলামের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন মতিউর রহমান নিজামী এবং আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন অধ্যাপক আবু সাইদ। তিনি পেয়েছিলেন মাত্র 98,113 ভোট। চলে যাচ্ছি পরের নির্বাচনী বছর 2008 পাবনা 1 থেকে ভোটযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগ এবং জামাতে ইসলামের মধ্যে। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন শামসুল হক টুকু এবং মতিউর রহমান নিজামী যুদ্ধ করেছিলেন জামাত ইসলামের হয়ে। শামসুল হক টুকু এবং জামাতে ইসলামী দুই দলই আসলে দেখা যাচ্ছে 1 লাখের বেশি ভোট পেয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 1,44,994 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীতে যিনি ছিলেন তিনি পেয়েছিলেন 1,23,004 ভোট। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কিন্তু 2008 সালে পাবনা 1 আসন থেকে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের আসনে। পরে পাবনা 2 আসন থেকে নির্বাচনী বছর 1991 বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে ভোটযুদ্ধটি হয়েছিল সেখানে আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন আহমেদ তৌফিজউদ্দিন এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন ওসমান গনি খান। আমরা দেখতে পাচ্ছি বিএনপি পেয়েছিল 67,431 ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল 48,086 ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি 1991 সালের এই যুদ্ধে কিন্তু বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে 1996 সালের পাবনা 2 থেকে যে নির্বাচন হয়েছিল সেখানে আহমদ তৌফিজউদ্দিন এবং AKM সেলিম রেজা হাবিব এই দুজনের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। AKM সেলিম রেজা হাবিব ছিলেন বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আহমদ তৌফিজউদ্দিন তিনি আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটযুদ্ধটা কিন্তু ভীষণ হাড্ডাহাড্ডি হয়েছিল। মাত্র প্রায় 2000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 67,250 ভোট এবং বিএনপি পেয়েছিল 65,745 ভোট। এরপরে চলে যেতে চাই আমরা পরে নির্বাচনী বছর 2001 বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আবারও ভোটযুদ্ধ হয়েছিল। এখানেও বিএনপির হয়ে লড়াই করেছিলেন AKM সেলিম রেজা হাবিব এবং আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন মির্জা আব্দুল জলিল। বিএনপি এখানে ভোট পেয়েছিল 97,704 ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 86,013 ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি 2001 নির্বাচনী বছরে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2008 পাবনা 2 আসন থেকে 2008 আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। এখানেও বিএনপির হয়ে লড়াই করেছিলেন AKM সেলিম রেজা হাবিব, তিনি পেয়েছিলেন 95,000 ভোট এবং আব্দুল করিম খন্দকার তিনি আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন এবং ব্যাপক ভোটের ব্যবধানে কিন্তু 1,16,730 ভোট পেয়ে তিনি জয়যুক্ত হয়েছিলেন। এরপরে আমরা চলে যেতে চাই পরের আসনে পাবনা 3 আসন নির্বাচনী বছর 1991 সালে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। বিএনপি পেয়েছিল 91,540 ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল 64,523 ভোট। অর্থাৎ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির হয়ে জয়যুক্ত হয়েছিলেন সাইফুল আজম এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওয়াজি উদ্দিন খান। চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 পাবনা 3 থেকে
ওয়াজিউদ্দিন খান, তিনি আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন AKM আনোয়ারুল ইসলাম। আওয়ামী লীগ এখানে দেখা যাচ্ছে 1996 সালে কিন্তু ভোট পেয়েছিল 85,644 ভোট এবং বিএনপি ভোট পেয়েছিল 71,435 ভোট এবং বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু জয়যুক্ত হয়েছিল। এরপরে 2001-এর নির্বাচনী বছর পাবনা 3 আসন থেকে বিএনপি এবং আওয়ামী লীগ আমরা দুই দলকেই দেখতে পাচ্ছি 1 লাখের উপরে কিন্তু দুই দলই ভোট পেয়েছিল। বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন AKM আনোয়ারুল ইসলাম এবং আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মকবুল হোসেন। বিএনপি ভোট পেয়েছিল 1,31,294 ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,19,794 ভোট এবং বিএনপি এখানে জয়যুক্ত হয়েছিল। এরপর 2008-এর নির্বাচনী বছরে যেতে চাই, এখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন মকবুল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল আজম। আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,78,994 ভোট এবং বিএনপি পেয়েছিল 1,15,190 ভোট এবং আমরা দেখতে পাচ্ছি 2008 সালে কিন্তু আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে পাবনা 1, 2, 3, 4 ও 5 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনব। ইয়াং জেনারেশনের মধ্যে ভালো সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। ইয়াং জেনারেশন আসলে তো গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে, তারা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা করেছে, তাদের বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন, একটা চাঁদাবাজি দুর্নীতিমুক্ত সুন্দর একটা সমাজ, বৈষম্যহীন সমাজ, সেক্ষেত্রে তারা মনে করে বাংলাদেশ জামাত ইসলামী তাদের স্বপ্ন বাস্তবায়নের পক্ষে একটা সহায়ক শক্তি। সেই হিসাবে তারা তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। 258টি গ্রাম নিয়ে আমার এই কনস্টিটিউয়েন্সি গঠিত, 258টি গ্রাম কমিটি আছে আমার। এরা প্রতিদিন বের হচ্ছে জনাব তারেক রহমানের 31 দফা ভিত্তিক, যেখানে যেই অঞ্চলে এবং যেই মানুষের কাছে যেই মানুষটার যেই দফার সাথে রিলেট, সেভাবে আমি কর্মশালাও করে দিয়েছি। তো আমার নেতাকর্মীরা এভাবে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে, আমি সহ যাচ্ছি মানুষের কাছে, মানুষের ব্যাপক সাড়া। তরুণ ভোটার যারা রয়েছে এবং যারা বয়স্ক ভোটার রয়েছে, ইভেন মা বোনেরা উন্মুখ হয়ে আছে আগামী এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য। আমরা বিপুল সাড়া পাচ্ছি এবং যেখানেই যাচ্ছি আমরা সাধারণ ভোটারদের ভিতরে যে ধরনের আগ্রহ লক্ষ্য করছি, আমরা আশা করি যে আগামী নির্বাচনে আমাদের নেতাকর্মীরা বা দলমত নির্বিশেষে তারা ভোট কেন্দ্রে যাবে এবং আমাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদেরকে বিজয়ী করবে। মানুষ চায় চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, মানুষ চায় টেন্ডারবাজ মুক্ত একটি বাংলাদেশ, মানুষ চায় নিরাপদে একটু বেঁচে থাকতে চায়, নিরাপদে জীবনযাপন করতে চায়। সেজন্য এই যাবৎ এই 54 বছরে অসংখ্য দল তারা দেখেছে, অসংখ্য নেতৃত্বকে তারা দেখেছে, কিন্তু এই দুর্নীতি মুক্ত আসলে হয়নি। আর জনগণ এই দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ তারা দেখতে চায়, আর বাংলাদেশ জামাত ইসলামের সেই স্বপ্নই মানুষের কাছে এটা দিয়েছে। ভাঙড়া ফরিদপুর অঞ্চলে অধিকাংশ মানুষ তারা গরু ছাগল পালনে অভ্যস্ত। এখান থেকে যে ডেইরি প্রোডাক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এছাড়াও পোলট্রি শিল্প এখানে ব্যাপকভাবে বিস্তার করেছে। সব মিলিয়ে এদেশের, বিশেষ করে এই অঞ্চলে মানুষের প্রধান আয়ের উৎস হলো কৃষি। যদি আমি নির্বাচিত হতে পারি, আমার দল ক্ষমতা আসে, অবশ্যই এলাকার ভাগ্য উন্নয়নে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করব। আর কৃষির উন্নয়ন হলেই এলাকার উন্নয়ন হবে, আমি যেভাবে বিশ্বাস করি এলাকাটাকে সেভাবে বিশ্বাস করে। সেই জন্য আমাকে নিয়ে এবং আমাদের প্রার্থী হিসাবে এলাকায় একটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেটার মধ্য দিয়ে আমি দলীয়ভাবে নির্বাচনের জন্য কাজ করছি। সারা দেশেই একই গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাত ইসলামীর পক্ষে, আর ঈশ্বর দিয়ে তার ব্যতিক্রম নয়। দেশ পরিচালনার যদি দায়িত্ব দেয়, তাহলে আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ, শান্তি এবং স্বস্তির একটি দেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তো আমার নিজের এই সরকারি যদি কোনো সুযোগ সুবিধা আল্লাহ যদি আমাকে সেই সুযোগ করায়, পরিবারের জন্য সেটাই ব্যবহার করবো না। এটাই আমার জনগণের কাছে আমার মেসেজ। আমি পাল্টে দিতে চাই, বদলে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে আগেকার যারা ছিল তার সাথে আমার পার্থক্যটা কোথায়। একটা জাতীয় নেতা আর এক স্থানীয় নেতা, একজন সংসদ সদস্য হোক বা মন্ত্রী হোক, যাই হোক,
একজন স্থানীয় নেতা যদি মন্ত্রী হয় তার ক্ষমতা যতটুকু একজন জাতীয় নেতা শুধু এমপি হয় মন্ত্রীর সাথে বেশি ক্ষমতা থাকে। আমাদের যে অবস্থাটা আমাদের আছে তার কারণ অত কেউ চেনে না। স্থানীয় রাজনীতি করেছে মন্ত্রী আছে, ওখানে যা ডিসি চেনে না, সচিবালয় জয়েন্ট সেক্রেটারি চেনে না, সেক্রেটারি চেনে না, তার তো কোনো সম্পর্ক নেই তাদের সাথে। মন্ত্রীর ক্ষমতা দিয়ে কতটুকু কাজ করা হবে। আর আমাদের ধরো দ্বার অবারিত, তারাই বলবে ভাই এই কাজটা করেন, এই কাজটা করেন। আর সেখানে অন্য কিছু হলে তো আরও বেশি কিছু করার সুযোগ সেখানে থাকবে। আমার উদ্দেশ্য হলো যে আমি যত প্রতিবন্ধী আছে প্রত্যেকটা প্রতিবন্ধীর পাশে আমি দাঁড়াতে চাই। কোনো প্রতিবন্ধী বাবা মা যেন মনে না করে এটা এই সন্তান আমার বোঝা। স্থানীয়ভাবে পাবনার বিভিন্ন সমস্যা আছে। পাবনা ইসামতি পুনর্খনন দ্রুত হওয়া দরকার। পাবনা 500 বেডের মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ পাওয়া দরকার। পাবনা একটি কৃষি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। পাবনা থেকে ঢাকায় রেল যোগাযোগ, এমনকি বাস যোগাযোগ, এবং আগে আরিসার নগরবাড়ি যেটা ছিল পরে কাজিরহাট, এটা খয়েরচরে আরও দ্রুত কীভাবে ঢাকার সাথে কানেক্টিভিটি যোগাযোগ বাড়ানো যায়, এই বিষয়গুলো সর্বোপরি পাবনার বেকার সমস্যার সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক মুক্ত করা, শিক্ষা প্রসার করা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান করা, চাঁদাবাজি মুক্ত করা, এ সমস্ত বিষয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে কাজ করব। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে পাবনার যে 5টি আসন রয়েছে সেই আসনগুলোতে বিএনপির গ্রহণযোগ্যতা কেমন এবং আসলে নির্বাচনী প্রচারণা বিএনপি কিভাবে চালাচ্ছে? আপনাকে ধন্যবাদ। জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে পাবনার 5টি আসনের মধ্যে আমরা এ পর্যন্ত 4টি আসনে মনোনয়ন কনফার্ম করেছি। তার ভিতরে পাবনা 2 আমাদের সেলিম রেজা হাবিব আছেন, উনি এর আগেও ছিলেন সংসদ সদস্য এবং উনি ওনার এলাকায় যথেষ্ট কাজ করেছেন অতীতেও। একজন সংসদ হিসাবে যতটুকু কাজ করার দরকার আমার মনে হয় উনি তার চেয়ে অনেক বেশি কিছু করেছেন, যে কারণে পাবনা সুজনকের এবং বেড়া একসাথে হয়ে গেছে এবং এখন তারা আরো বেশি করে কাজ করার সুযোগ আছে এবং বেড়া এলাকা বিএনপির অবস্থান ভালো এবং সুজানগরেও আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই ধরতে গেলে। তার লোকের জামাত ইসলামের কোনো অবস্থানই নেই সুজানগরে বেড়াতে। তো সেই জন্য বলবো যে ওখানে আমাদের অবস্থান অত্যন্ত ভালো সুদৃঢ়। পাবনা 3 যদিও আমাদের হাসান জাবিদ তুহিন কৃষিবিদ, কৃষক দলের প্রেসিডেন্ট, কৃষক দলের উনি সদস্য ছিলেন, তো ওনাকে পাবনা 2 উনি প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পাবনা 3 থেকে ওনাকে নির্বাচন করার জন্য পরামর্শ দিলে আমি তার সঙ্গে আলোচনা করার পরে আমরা সেখানে গিয়ে তার পক্ষে আমরা নির্বাচন পরিচালনা করে এসেছি। এবং সেখানে সবচেয়ে বড় সুবিধা হলো একজন জাতীয় নেতা হাসান জাবিদ তুহিন পাবনাতে শুধু না, উনি জাতীয়ভাবে অত্যন্ত পরিচিত। আজকে বাংলাদেশে উনি কৃষি বিষয় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য, উনি কৃষক দলের প্রেসিডেন্ট। ওনার অনেক শুভাকাঙ্ক্ষী, ওনার ছোট, ওনার ব্যাচ, আগের ব্যাচ, পরের ব্যাচ মিলে আজকে আমরা বাংলাদেশে যে প্রশাসনে যাদেরকে দেখি, সচিবালয় জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম ওনার অত্যন্ত পরিচিত এবং ওই 3 থানা খুবই কৃষির উপর নির্ভরশীল। কৃষি, পোলট্রি, এইগুলি, গরুর খামার, এইগুলি শিল্প প্রতিষ্ঠান ওখানে নেই বললে চলে। হাসান জাবিদ তুহিন যেহেতু সেই দিক থেকে অত্যন্ত পারফেক্ট একটা মানুষ, একজন কৃষিবিদ হিসাবে ওই এলাকার কৃষকদের উন্নয়ন, পোলট্রি ফার্ম, তারপরে গরুর ফার্ম এবং ওই এলাকা। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির যে 31 দফা আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফার কথা বলেছেন, সেই 31 দফা বাস্তবায়নে আসলে আপনারা পাবনার যে 5টি আসন রয়েছে সেগুলোতে কিভাবে প্রচারণা চালাচ্ছেন? না, সেগুলো প্রচারণা চালাচ্ছে। আমরা তো এই যে পরিবর্তনের আগেই আমার 31 দফা আমরা প্রণয়ন করেছিলাম, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গেলে সেগুলো বাস্তবায়ন করবো। সেভাবে আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের দলীয় নেতাকর্মী 31 দফা নিয়ে তারা মাঠে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দোকানে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায়, মহল্লায়, এবং মানুষের প্রচুর সাড়া। 31 দফার মধ্যে যেটা আছে যে 5 বছর পর পর সরকার পরিবর্তন হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যেহেতু যারাই ক্ষমতা যাক না কেন তারা কোনো দুর্নীতি বা কোনো জনগণের কষ্ট হোক এমন কোনো কাজ তারা করবে না, কারণ জনগণের কাছে তারা 5 বছর পরে যেতে হবে, সেটা আমাদের আছে।
তারপর আমরাই তো প্রথমে বলেছি আমাদের নেতা তারেক রহমান যে পরপর 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিতে হবে। এই সমস্ত কর্মসূচি কিন্তু মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং বেকার সমস্যার সমাধান, শিল্পনীতি, কৃষি নীতি, আমাদের স্বাস্থ্য নীতি, শিক্ষানীতি, অর্থাৎ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির একটি দফার মধ্যে সবই আছে। এবং বিএনপি তো এখন যারা মাঠে আছে, একমাত্র বিএনপি তো এদেশে যেন কাজ করেছে। এখন যারা ভোট চায় বা ভোট করতে চায় বা ভোট পেতে চায়, তাদেরকে এই দেশে কোনো অবদান আছে? একটি কথা তারা বলতে পারবে? না আছে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কোনো অবদান, বরং স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে। না আছে কোনো আন্দোলন সংগ্রামের অবদান। এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলনে কোনোদিন তাদের একটা লোক হতাহত হয় নাই। দীর্ঘ 15.5 বছরের আন্দোলনে শুধু তাদের এই যুদ্ধ অপরাধের দায়, তাদের বিচারের সম্মুখীন তাদের করা হয়েছে, ফাঁসি জেল দেওয়া হয়েছে, তখন আন্দোলন করেছে। দেশের বিদ্যুৎ সমস্যা, বিদ্যুতের লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, একটা আন্দোলন করতে গিয়ে 15.5 বছর তাদের একজন মানুষ হতাহত হয়নি। সর্বশেষ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের কিছু সব পর্যায়ের নেতারা কিছু আহত হয়েছে। সেই তুলনায় আমাদের বিএনপির অনেক বেশি, অর্থাৎ দেশের মানুষের জন্য বিএনপি কাজ করে, এবং বিএনপির ইতিহাস ঐতিহ্য আছে। আজকে বাংলাদেশকে দেখছেন, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা ক্ষমতায় এলে আসলে যে জনগণের যেই কাঙ্ক্ষিত উন্নয়নগুলো রয়েছে সেগুলো আপনারা করবেন। হ্যাঁ, আমরা অতীত করেছি তো। আজকে বাংলাদেশ আপনি দেখেন, খাদ্য দুর্ভিক্ষ বইতে খাদ্যঘাটের দেশ ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাদ্য সংরক্ষণ দেশের উন্নয়ন উনি করেছিলেন। উনি আপনার এই যে ম্যান পাওয়ার, আজকে বিদেশে কর্মসংস্থান উনি তো শুরু করেছেন। আজকে গার্মেন্টস উনি তো করে গেছেন। ম্যাডাম খালেদা জিয়া শিক্ষার উন্নয়ন, খাদ্য কর্মসংস্থান করেছেন। আপনার কৃষকদের 5,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন, 10,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন। এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল না, আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ছিল, বেগম খালেদা জিয়া করেছেন। হাবিবুর রহমান হাবিব, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ সময় দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন জামাতে ইসলামীর পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল। আমরা তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তার রাজনৈতিক ভাবনা এবং পাবনার আসনগুলোতে জামাতে ইসলামীর অবস্থান। জনাব আবু তালেব মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে জামাতে ইসলামীর আসলে পাবনার যে 5টি আসন রয়েছে সেখানে জামাতে ইসলামীর অবস্থান কেমন, জনগণের কাছে গ্রহণযোগ্যতাটা কেমন? জি, ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পয়লাই দোয়া করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন, আমি তার জন্য দোয়া করছি এবং আমার দলও তার জন্য দোয়া করে যেন তিনি দ্রুততার সাথে সুস্থতা আল্লাহ ফিরিয়ে দেন এবং তাকে দেশ সেবার সুযোগ আল্লাহ আবারও দান করেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পাবনা জেলার 5টি আসনেই ইতিপূর্বে আমাদের 5 জন প্রার্থী কেন্দ্র কর্তৃক নির্ধারিত হয়েছে, নিযুক্ত হয়েছে। আমরা 5 জনাই 5টি আসনে আমরা কাজ করছি। পাবনা 1-এ এ পর্যন্ত কনফিউশনে রয়েছে। আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে পাবনা 1 হচ্ছে মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের রাহবার ছিলেন, আমাদের আমিরে জামাত ছিলেন, তার এই আসনটি যখনই জামাত এখানে নির্বাচন করেছে জামাতই বিজয়ী হয়েছে। অতএব 1 তো আমরা বিজয় হবই, আমরা 5টি আসনেই বিজয় লাভ করব এই দৃঢ়তা নিয়ে এবং জনগণের সহযোগিতা নিয়ে। মণ্ডল, আপনারা আশা করছেন যে 5টি আসনেই আপনারা জয়লাভ করবেন। আমরা যদি বিগত নির্বাচনগুলোর ফলাফল দেখি তাহলে আসলে জামাতে ইসলামের আসলে সেরকম একটি আসন ছাড়া সেরকম আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাইনি। আপনার কাছে জানতে চাই এবার কেন জনগণ আসলে জামাতে ইসলামীকে বেছে নেবে? বিশেষ করে বৈষম্যহীন যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে দেশ একটা পরিবর্তন চাচ্ছিল, কিন্তু আমাদের বড় দল হিসাবে খ্যাত তাদের নিজেদের পরিচয় দেন, কিন্তু এই 1.5 বছরে তাদের কর্মকাণ্ডে দেশের জনগণ বীতশ্রদ্ধ এবং অতিষ্ঠ হয়ে গেছে। চাঁদাবাজি এবং মানুষকে নিজের দলের মধ্যেই খুনাখুনি, রাহাজানি, এই সমুদায় যে কাজ রয়েছে এই কাজগুলি দেশের জনগণ পছন্দ করছে না। আমার পাবনাতেই সকল আসনগুলির যেসব আমাদের ভাইদের
নেতাকর্মীরা রয়েছেন আমাদের বন্ধু সংগঠনের, তারা তো সেই কিছুই দেখাতে পারেননি, মানুষকে অতিষ্ঠ করে তুলছেন। এই জন্য জামাতি ইসলামী কোনো চাঁদাবাজির সঙ্গে, কোনো অপকর্মের সঙ্গে, মানুষকে হয়রানির শিকারের সঙ্গে জামাতি ইসলামের ন্যূনতম একজন আদনা কর্মীও জড়িত নয়। পরিষ্কারভাবে আমরা বলতে পারি, বলিষ্ঠতার সাথে বলতে পারি। অতএব এই পর্যায়ে আমি জনাব আবু তালেব মন্ডল আপনার কাছে জানতে চাই যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কেন জামাতে ইসলামীকে বেছে নেবেন, এবং অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কা প্রকাশ করেন যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে নারীর এক ধরনের স্বাধীনতার খর্ব হতে পারে, এমনটা শঙ্কা করছেন অনেকেই, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। সে বিষয়ে আপনি কি বলবেন? ইতিমধ্যেই আমাদের সনাতনী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাদের সাথে মেলামেশা করছেন, উঠা বসা করছেন। এর মধ্যে আপনারাও দেখেছেন যে আমরা সনাতনী ভাইদের বিশেষ করে দুর্গা পূজার সময় আমরা তাদের নিরাপত্তার ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছি। ইভেন অনেকেই তাদেরকে হয়রানির শিকারে তারা শিকার হয়েছেন। আমরা সেখানে আমাদের ইসলামী ছাত্র শিবির, আমাদের জামাত ইসলামীর কর্মীরা তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছে, তাদের দুর্গাপূজার আপনার মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি। আমরা নিরাপত্তার ক্ষেত্রে আশ্রয়দাতা হিসাবে এখন জামাত ইসলামীকেই তারা পছন্দ করে। জি, আপনার জনাব আবু তালেব মন্ডল, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেবার জন্য। ধন্যবাদ। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নিব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে ভালো সুষ্ঠু ভোট হবে। আগে তো আমরা ভালোভাবে ভোট দিতে পারি নাই, যারা ভোটার ছিল মানে তারা কেন্দ্রে অবধি যাইতেই পারি নাই, ভোট হয়ে গেছে। এবার তো আশা করতেছি সুষ্ঠু হবে, সবাই সবার ভোট দিতে পারবে। এবার খুব ভালো আশা করছি, দেখা যাক। সবাই আমরা অনেক এক্সাইটেড, আশা করছি এবার খুব ভালোভাবে সব কিছু হবে। প্রত্যাশা করতেছি যে আমরা এবার একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পাবো, যেখানে নিজের ভোট নিজে দিতে পারবো, এবং সেই ভোটটার সম্পূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার পর একদম সঠিক একটা ফলাফল ইনশাল্লাহ আমরা পাবো। ইয়াং জেনারেশনের প্রথম ভোট, সুষ্ঠু সুন্দরভাবে আমরা এই ভোটটা দিতে পারবো, যা বিগত বছরে না দিতে পারলেও এখন আমরা সেটা স্বাধীনভাবে দিতে পারতেছি। এই জন্য আমি বলবো যে না, এটা আসলে সুন্দরভাবে সুসম্পন্ন হবে। দেশ একটা ভয়াবহ ক্রান্তিলগ্নে আছে। এই জায়গা থেকে আমি চাই যে আগামী নির্বাচনটা যেন অত্যন্ত স্বচ্ছ, সুন্দর এবং সকল দলের অংশগ্রহণমূলক হয়। একজন সচেতন নাগরিক হিসেবে ছাত্র সমাজের অংশ হিসেবে আমি চাই যে আমরা আমাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবো এবং বাংলাদেশ তার মূলধারার গণতন্ত্রে ফিরে আসবে। আগামীতে যে নির্বাচন বাংলাদেশে হবে, আমার এটা দৃঢ় বিশ্বাস 90%-এর উপরে ভোট পড়বে। আমরা জনগণ চাই যে একজন সৎযোগ্য এবং আদর্শবান লোক আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হোক। দর্শক, এই মুহূর্তে পাবনা 4 ও 5 সংসদীয় আসনের বিগত নির্বাচনগুলোর ফলাফল আবারও দেখে নিতে চাই। শুরুতেই নির্বাচনী বছর 1991 পাবনা 4 আসন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যেই ভোট যুদ্ধটি হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়েছিল এবং মাত্র 8,000 ভোটের ব্যবধানে, প্রায় 8,000 ভোটের ব্যবধানে কিন্তু বিএনপি জয়যুক্ত হয়েছিল। বিএনপির হয়ে ভোট যুদ্ধ করেছিলেন সিরাজুল ইসলাম সর্দার এবং আওয়ামী লীগের হয়ে ভোট যুদ্ধ করেছিলেন হাবিবুর রহমান। আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40,970 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি পেয়েছিল 48,058 ভোট। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 সালে। এখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোট যুদ্ধ হয়েছিল। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন শামসুর রহমান শরীফ এবং বিএনপির হয়ে ভোট যুদ্ধ করেছিলেন সিরাজুল ইসলাম সর্দার। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ভোট পেয়েছিল 66,424 ভোট এবং
বিএনপি ভোট পেয়েছিল 55,944 ভোট এবং এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কিন্তু জয়যুক্ত হয়েছিল 1996 সালে পাবনা 4 আসন থেকে। এরপরে আমরা চলে যেতে চাই 2001-এর নির্বাচনী বছর। 2001-এর নির্বাচনী বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আবারও ভোটযুদ্ধ হয়েছিল। সেখানে আওয়ামী লীগের হয়ে আবারও লড়াই করেছিলেন শামসুর রহমান শরীফ এবং বিএনপির হয়ে ভোটযুদ্ধ করেছিলেন সিরাজুল ইসলাম সর্দার। এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 85,331 ভোট এবং বিএনপি ভোট পেয়েছিল 65,721 ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। চলে যেতে যাচ্ছি আমরা পরের নির্বাচনী বছর 2008-এর নির্বাচনী বছরে আমরা পাবনা 4 আসন থেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ভোটযুদ্ধ হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই কিন্তু 1 লাখের উপরে ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন শামসুর রহমান শরীফ এবং বিএনপির হয়ে আবারও ভোটযুদ্ধ করেছিলেন সিরাজুল ইসলাম সর্দার। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এখানে ভোট পেয়েছিল 1,47,334 ভোট এবং বিএনপি ভোট পেয়েছিল 1,04,901 ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 43,000 ভোটের ব্যবধানে কিন্তু আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল 1991 সালের পাবনা 5 আসন থেকে। দেখতে পাচ্ছি জামাতে ইসলামী জয়যুক্ত হয়েছিল। জামাতে ইসলামীর হয়ে লড়াই করেছিলেন মাওলানা আব্দুস সোবান এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন রফিকুল ইসলাম। জামাতে ইসলামী ভোট পেয়েছিল 75,586 ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48,559 ভোট। এরপর আমরা চলে যেতে চাই পরে নির্বাচনী বছর 1996 সালে রফিকুল ইসলাম বকুল, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন AK খন্দকার। রফিকুল ইসলাম বকুল ছিলেন আওয়ামী লীগের বিএনপির হয়ে যুদ্ধ করেছিলেন এবং AK খন্দকার তিনি আওয়ামী লীগের হয়ে যুদ্ধ করেছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি জয়যুক্ত হয়েছিল। বিএনপি 78,165 ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 69,119 ভোট। আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2001 পাবনা 5 আসন থেকে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল, যেখানে মাওলানা আব্দুস সোবহান আবারও জামাতে ইসলামী থেকে লড়াই করেছিলেন এবং আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওয়াজিউদ্দিন খান। আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং 1,42,884 ভোট পেয়েছিল জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,03,499 ভোটের। পরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2008-এ পাবনা 5 আসন থেকে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল, যেখানে গোলাম ফারুক খন্দকার প্রিন্স তিনি আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন এবং জামাতে ইসলামের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন মাওলানা আব্দুস সোবহান। তিনি পেয়েছিলেন 1,41,663 ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল 1,61,413 ভোট। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তি তর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, আপনার মাধ্যমে জানতে চাই যে পাবনা আসনগুলো নিয়ে আসলে সাধারণের ভাবনা কি ভাবছেন তারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থী চান তারা? ধন্যবাদ। আসলে সারা দেশের মতো কিন্তু পাবনাতেও জমে উঠেছে এই নির্বাচনী প্রচারণা। আমরা মূলত দেখেছি পাবনার যে 5টি আসন, এখানে জামাত এবং বিএনপির প্রার্থীরাই কিন্তু এই প্রচারণায় এগিয়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার এডওয়ার্ড কলেজে। এখানে আমাদের সাথে রয়েছে এই কলেজের ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ ভোটাররাও কিন্তু আমাদের সাথে রয়েছে। আমরা একটু তাদের প্রত্যাশা এবং তারা কি ভাবছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা একটু তাদের সাথেই কথা বলতে চাই। এই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন এবং কি চান আপনারা? ধন্যবাদ আপনাদের ডিবিসি নিউজের রোড টু পার্লামেন্ট আজকের এই লাইভে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের লাইভের মাধ্যমেই বাংলাদেশের আপসীর নেত্রী, সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বহুদিন ধরেই গণতন্ত্রের যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে নির্বাচন। গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে এটি একটি উৎসব মুখর পরিবেশ নির্বাচন হবে এবং বাংলাদেশের সমস্ত আপামর ভোটার এবং জনতা তারা যে দলে চাইবে তাদেরকে ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রার্থী নির্বাচিত করতে পারবে। এটা আসলে প্রশাসনের কাছে আপনাদের কোনো চাহিদা বা দাবি আছে কিনা যে আসলে নির্বাচনের পরিবেশ আপনারা কেমন প্রত্যাশা করছেন?
প্রশাসনের কাছে অবশ্যই আমরা দাবি করব যে একটি যেন একটি মাঠ যেন সবার জন্য সমান থাকে। একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের তো সবচেয়ে বড় ভূমিকা। প্রশাসন যদি কোনো দলীয় সাপোর্ট করে ফেলে সেক্ষেত্রে তো সাধারণ ভোটাররা বিভ্রান্তি হবে, এবং প্রশাসন যদি ভয়ভীতি প্রদর্শন করে, পূর্বে যেমন আমরা গত ফ্যাসিবাদের সময় দেখেছি প্রশাসন আজ্ঞাবহ প্রশাসন তাদের পক্ষে কাজ করছে, আমরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। এই যে আগামী নির্বাচনে আসলে অতীতে আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ ছিল যে সাধারণ ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেননি, এই ধরনের কিছু অভিযোগ তোলা হয়েছিল। আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আগামী নির্বাচনে আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমাদের তরুণ প্রজন্মের বর্তমানে আমরা যারা আছি, আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমি বলছি সেটা হচ্ছে যে বিগত সময়ে বিগত 14-15 বছর 2-3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। তো বিগত সময়ে যে সমস্যাগুলো ত্বরান্বিত হয়েছে, আগামীতে এই আগামী ফেব্রুয়ারিতে যে আসন্ন নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তরুণ প্রজন্ম প্রত্যেকটা প্রার্থীকে দেখে যাচাই বাছাই করে সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এই নির্বাচনের আগ মুহূর্তে আমরা দেখছি আর অল্প কিছুদিন বাকি আছে এই নির্বাচনের। এই নির্বাচনের আগ মুহূর্তে আপনারা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচনের দিন আসলে আপনারা আপনাদের সেই দিনের প্রত্যাশাটা কেমন থাকবে, আসলে কি চাচ্ছেন আপনারা? ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে। আমরা আশা করি এবার অনেক সুস্থ নির্বাচন হবে। এর আগে আমরা দেখছি যে মানে জনগণ সাধারণ মানুষ ভোট সেন্টারে না গিয়ে ভোট হয়েছে। ইনশাল্লাহ এবার তা হবে না, আমরা আশা করছি সুস্থ নির্বাচন হবে। আর তরুণ প্রজন্ম ছেলে মেয়ে সবাই ভোট দিতে এবার আগ্রহী, অনেকেই ভোট দিতে পারে না, এই প্রথম ভোট, সবাই আগ্রহী আছে যে ভোট দিবে, সুস্থ নির্বাচন হবে, ভোট সেন্টারে যাব, ভোট দিব, চলে আসব, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিব ইনশাল্লাহ। এই যে উনি যে অভিযোগটা করলেন যে অতীতে কেন্দ্রে না যেয়েও আসলে ভোট হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে, আসলে এই যে ছাত্র আন্দোলনের পরে একটি স্বৈরশাসকের পতন হলো বা আপনারা একটা এত বড় বিপ্লব করলেন, তারপরে পরবর্তীতে এই আগামী নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশার জায়গা কি? এই ঘটনার পুনরাবৃত্তি আপনারা চান কিনা? জি, বিদেশি নিউজকে ধন্যবাদ। বিভিন্নভাবে দেখছি নির্বাচন ভালোভাবে হয় নাই, ছোটখাটো দেখছি বাবা মা ভালোভাবে ভোট দিতে যায় নাই, বাসায় পড়েছিল। আর এখন 2024 সালে ফ্যাসিস্ট হাসিনা যে নির্বাচনটা করছে, সেটি বিভিন্ন ছাগল গরু বিভিন্ন জায়গায় দেখছি ভোট কেন্দ্রে যায় নাই, বিভিন্ন 30% ভোট হয়েছে, তাও হয় নাই। আর এবার এখন কি পরিবেশটা কেমন? এখন পরিবেশটা ইনশাআল্লাহ ভালোভাবে হবে, সবাই ভোট দিবে। তরুণদের প্রথম ভোট যে পক্ষে হোক সবাই পছন্দ প্রার্থীকে ভোট দিবে। যেমনটি শুনছিলেন যে আসলে এই তরুণ প্রজন্মের যারা ভোটার রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে অতীতে যে অভিযোগগুলো বারবার এসেছে যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি অনেকে, এই ধরনের অভিযোগ কিন্তু এসেছিল। তারা চাচ্ছেন যে আসলে এইবার কিন্তু সুষ্ঠু পরিবেশ থাকবে এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করে তারা ঘরে ফিরতে পারবে, এই নিশ্চয়তাটুকু তারা চাচ্ছেন এবং শান্তিপূর্ণ পরিবেশেই সব কিছু অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশাই কিন্তু রাখছেন। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মধ্যবর্তী ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে ফিরবে অবরোধ।